সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রশ্ন 1 তোমার গণিত বইয়ের দৈর্ঘ্যের 1/4 প্রস্থের 1/3 এবং তোমার কলমের দৈর্ঘ্যের অর্ধাংশ পরিমাপ করে প্রাপ্ত তথ্যগুলো ব্যবহার করে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। কতে বলা হয়েছে পরিমাপকৃত বাহুগুলোর দ্বারা ত্রিভুজ অঙ্কন করো। প্রথমে আমাদের বইয়ের দৈর্ঘ্যের 1/4 প্রস্থের 1/3 এবং কলমের অর্ধাংশ পরিমাপ করতে হবে। তাহলে চলো আমরা প্রথমে পরিমাপ করে নেই। তোমাদের বই বা কলম এই দুইটা দৈর্ঘ্য প্রকৃতপক্ষে তোমরা নির্ণয় করতে পারো। চলো আমরা পরিমাপকৃত হিসাবটা দেখে নিই। গণিত বইয়ের দৈর্ঘ্যের 1/4 আমি পেলাম 7 সেন্টিমিটার, প্রস্থের 1/3 পেলাম 6 সেন্টিমিটার, কলমের দৈর্ঘ্যের অর্ধেক পেলাম 8 সেন্টিমিটার। এটি আমি পরিমাপ করেছি। এখন কতে প্রশ্ন আছে পরিমাপকৃত বাহুগুলোর দ্বারা ত্রিভুজ অঙ্কন করা। চলো তাহলে আমরা এই দৈর্ঘ্যগুলোকে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য ধরে আমরা ত্রিভুজটা অঙ্কন করে নিই। আমরা এখন ত্রিভুজটা অঙ্কন করব। আমরা ধরি পরিমাপকৃত বাহুগুলোর দৈর্ঘ্য a সমান 8 সেন্টিমিটার, b সমান 7 সেন্টিমিটার, c সমান 6 সেন্টিমিটার। উপরোক্ত বাহু 3টি দ্বারা নির্মিত ত্রিভুজ অঙ্কন করা হলো। এখন আমরা ত্রিভুজটা কিভাবে অঙ্কন করব? আমরা 8 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার করে 3টি রেখাংশ অঙ্কন করিলাম। প্রথমেই অঙ্কনের জন্য আমরা কি করলাম, বিডি যে কোনো রশ্মি নিই, বিডি থেকে এ এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিই। বি ও সি কে কেন্দ্র করে যথাক্রমে বি ও সি কে কেন্দ্র করে যথাক্রমে বি ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বিসি এর একই পাশে দুটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এই যে বৃত্তচাপ দুটি অঙ্কন করলাম, তাহলে তারা পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে। এখন এ বি ও এসি যোগ করি, তাহলে এ বিসি ত্রিভুজটি হলো প্রকৃত ত্রিভুজ। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা ক্ষয়ের সমাধান করি। খ নং প্রশ্নে বলা হয়েছে দেখাও যে অঙ্কনকৃত ত্রিভুজের কোণগুলোর মধ্যে বৃহত্তর বাহুর বিপরীত কোণটি বৃহত্তর। তোমরা উপপাদ্য পড়েছ যে ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। এটা তোমরা উপপাদ্য প্রমাণ করেছ। এখন চলো আমরা ওই উপপাদ্যটি এখন প্রমাণ করব। আমরা ধরে নিই এ বি সি ত্রিভুজ। এখানে আমি একটু দেখাই দিচ্ছি, দেখো। এই যে এ বি সি ত্রিভুজ, এই যে এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজে আমরা ধরে নিই এসি বাহু এ বি অপেক্ষা বৃহত্তর। এসি ধরলাম 8 সেন্টিমিটার, এসি সমান 8 সেন্টিমিটার, এ বি হলো 6 সেন্টিমিটার, বিসি সমান 7 সেন্টিমিটার। আমরা ধরে নিই এসি এ বির থেকে বড়। তাহলে এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা এ বি সি কোণ, আর এ বি বাহুর বিপরীত কোণ হচ্ছে এসি বি কোণ। আমাদের প্রমাণ করতে হবে এই কোণটা অর্থাৎ এ বি সি কোণ গ্রেটার দ্যান এসি বি কোণ। আমি লিখে নিলাম। এখন আমরা প্রমাণ করি অঙ্কন করতে হবে। আমরা যেহেতু এসি এ বি থেকে বড়, সুতরাং এসি থেকে আমরা এ বি এর সমান করে এডি অংশ কেটে নিলাম। এই যে অংশটুকু আমরা কেটে নিলাম কার সমান করে, এ বি এর সমান করে। বিডি যোগ করি, এই যে আমরা বিডি যোগ করলাম, এই যে বিডি আমরা যোগ করে নিলাম। এবার চলো আমরা প্রমাণ করি। যেহেতু এ বি ডি ত্রিভুজে এ বি এবং এডি সমান, কাজে আমরা জানি কোনো ত্রিভুজের দুইটি বাহু যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলি সমান। কাজে আমরা বলতে পারি এ বি ডি কোণ সমান এডি বি কোণ, এ বি ডি কোণ ইজিক্যাল টু এডি বি কোণ। কিন্তু এই যে দেখো বি সি ডি ত্রিভুজ, এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এটা। আমি আবার দেখিয়ে দিচ্ছি, দেখো। এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজটা কি বিসিডি, এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এই কোণটা। তাহলে আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদের প্রত্যেকটা অপেক্ষা বৃহত্তর। কাজে এই কোণটা এই কোণের থেকে বড়, কাজে এই কোণটা তো আবার এই কোণের সমান।
কাজে আমরা বলতে পারি এই কোণটা এটার থেকে বড়। আমরা লিখে নিলাম এডিবি কোণ, এডিবি কোণ গ্রেটার দেন এসিবি কোণ। কিন্তু এডিবি কোণের পরিবর্তে আমরা লিখতে পারি এবিডি কোণ। তাহলে এবিডি কোণ গ্রেটার দেন এসিবি কোণ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে পুরা কোণটা, এই কোণটা এবিসি কোণটা এবিডি কোণ থেকে বড়, কারণ এবিডি কোণটা হচ্ছে এবিসি কোণের একটা অংশ। কাজে আমরা লিখতে পারি যেহেতু এবিডি কোণ এসিবি কোণ বি কোণ থেকে বড়, কাজে এবিসি কোণ তো আরও বড় হবে। সুতরাং আমরা লিখতে পারি এবিসি কোণ গ্রেটার দেন এসিবি কোণ। তাহলে আমরা পেলাম বৃহত্তর বাহু বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহু বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা পরবর্তী প্রশ্নের সমাধান করি। এইখানে গতে বলা হয়েছে ত্রিভুজটির কোণ তিনটিকে কেটে আলাদা করে এক বিন্দুতে স্থাপন করে দেখা যে তিনটি কোণ একত্রে এক সরল কোণ তৈরি করে বা দুই সমকোণ বা 180 ডিগ্রি। চলো আমরা ত্রিভুজটা অঙ্কন করে তার কোণগুলিকে কেটে নিই। শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো এবিসি ত্রিভুজ অঙ্কন করলাম। এটা তিনটি কোণকে আমরা 1, 2, 3 দ্বারা চিহ্নিত করলাম। এ কোণকে 2, বি কোণকে 1, সি কোণকে 3 দ্বারা প্রকাশ করলাম। এখন আমরা কি করে এই কোণগুলিকে কেটে নিয়ে আমরা ও বিন্দুতে বসাই। এমনভাবে বসাই যেন এই যে বি কোণটা বসবে পিউ কিউ বরাবর, এই যে 1 এই বরাবর বসছে। আবার এখানে দেখো আমরা এই বি কোণটা কেটে আনলাম, এখন বসাইলাম এইখানে, বসাইলাম এইভাবে, এই কোণটা বসলো। তার মানে এ বি সি কোণটা বসলো পি ও কিউ বরাবর। আবার এই এক কোণটাকে কেটে আনলাম, এটাকে বসাইলাম কিউ ও আর বরাবর, এই কোণটা বসাইলাম। আবার সি কোণটাকে কেটে নিয়ে আমরা বসাইলাম আর ও এস বরাবর, এইখানে বসাইলাম আমরা আর ও এস বরাবর। এখন লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে ওপি এবং ওএস কি একই সরল রেখা অবস্থিত। একটি সরল রেখার কোনো বিন্দুতে যে কোনো এক পাশে কত কোণ উৎপন্ন হয়? এক সরল কোণ বা 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয় বা দুই সমকোণ। কাজে আমরা এই তিনটি কোণ সমান হলো এই তিনটি কোণ। তাহলে এই তিনটি কোণের সমষ্টি কত হলো? 180 ডিগ্রি বা এক সরল কোণ বা দুই সমকোণ। তাহলে প্রমাণিত হলো যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো পরবর্তী প্রশ্নের সমাধান করি। এখানে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে তোমার 30 জন সহপাঠীর উচ্চতা 58 সেন্টিমিটার মানে সংগ্রহ করো এবং তা তোমার খাতায় লিপিবদ্ধ করো। তাহলে আমরা 30 জন শিক্ষার্থীর বা সহপাঠীর উচ্চতা আমরা সেন্টিমিটারে প্রকাশ করি। পরে কতে বলা হয়েছে উপাত্তগুলোকে মানে ক্রমানুসারে সাজাও। তো প্রথমে আমরা সংগ্রহ করে নিই। দেখো আমরা সংগ্রহ করলাম, তোমরাও নিজেরা সংগ্রহ করতে পারো, এগুলি লিখতে পারো। 30 জন সহপাঠীর উচ্চতা সেন্টিমিটারে পরিমাপ করে নিম্নরূপ তথ্য পাওয়া গেল। আমি এই তথ্যগুলি পেলাম 145, 148, 146, এইভাবে আমরা এলোমেলো অবস্থায় পেলাম 30 জন। এখন আমরা এইগুলিকে কতে বলা হয়েছে মানে ক্রমানুসারে সাজাও। তা আমরা ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাই নিই। দেখো এখানে আমরা ওই উপাত্তগুলিকে ছোট থেকে বড়র দিকে আমরা সাজিয়ে নিলাম। এটাই প্রথম প্রশ্নে বলা হয়েছে। খতে বলা হয়েছে সর্বোচ্চ সংখ্যক সহপাঠী কত উচ্চতা বিশিষ্টতা আয়তলেখের সাহায্যে প্রকাশ করো। এখন আমাদের এই তথ্যগুলিকে ব্যবহার করে আয়তলেখা অঙ্কন করতে হবে। প্রথমে আমাদের কি করতে হবে? গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। শ্রেণী ব্যবধান তোমাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারো বা আমি যা দিয়েছি তা দ্বারা করতে পারো। প্রথমে আমরা 5 শ্রেণী ব্যবধানে একটি সারণী তৈরি করে নিই। শ্রেণী ব্যবধান নিয়ে 5 শ্রেণী ব্যবধান নিয়ে উপাত্তগুলো দ্বারা গণসংখ্যা সারণী তৈরি করলাম। তাহলে আমাদের সর্বনিম্ন উপাত্ত ছিল 144, আর 5 যদি ব্যবধান ধরি 145। আবার পরবর্তী শ্রেণী, এখানে কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণী করতে হবে। 145 থেকে শুরু করলাম। এই 145 কিন্তু 145 উপাত্তটা এই শ্রেণীর প্রথম শ্রেণী, পরবর্তী শ্রেণীতে 145 থাকতে পারবে না।
এইভাবে আমরা কয়টি শ্রেণী করলাম? 1 2 3 4 5টা শ্রেণী আমরা ভাগ করে নিলাম এবং কোন শ্রেণীতে কতটা উপাত্ত আমরা গণনা করে এই গণনা সংখ্যা সারণী তৈরি করলাম। এখন এই সারণী ব্যবহার করে আমরা আয়তলেখা অঙ্কন করব। চলো তাহলে আয়তলেখাটা অঙ্কন করি। এখানে দেখো একটা গ্রাফ পেপার, সেই গ্রাফ পেপারে আমরা কি করেছি? এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করলাম, ধরলাম আমরা মূলবিন্দু ও। এখন আমরা এক্স অক্ষ বরাবর শ্রেণী এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা স্থাপন করে আয়তলেখা অঙ্কন করব। কিভাবে? আমরা প্রথম দেখো মূলবিন্দু থেকে 140 পর্যন্ত একটি বাঙ্গা রেখা দিয়েছি। তার মানে হচ্ছে মূলবিন্দু থেকে 140 পর্যন্ত যে সংখ্যাগুলি ছিল এইখানে আছে। আমরা 140 থেকে শুরু করেছি। 140 পরে 145, 150, 150 আর 5 155, এইভাবে আমরা 165 পর্যন্ত দাগ দিলাম। প্রথম দেখো 140 থেকে 145 পর্যন্ত গণসংখ্যা ছিল কত? 5। আমরা এখানে 5 গ্রুপ করে উঠলাম, প্রত্যেক ঘরে 1 ধরছি। এক অক্ষ বরাবর এক ক্ষুদ্রতম ঘর, অর্থাৎ এই যে ছোট ছোট ঘরগুলি দেখা যায়, এই ঘরগুলি এক ঘরের দৈর্ঘ্যকে আমরা একক ধরছি। কাজে আমাদের এইখানে 5 গ্রুপ করে উঠলাম। পরবর্তী 145 থেকে 150 পর্যন্ত কত আমাদের দেওয়া ছিল? কত? 7। আমরা এই 7 করে উঠেছি, না 6। এরপরে 150 থেকে 155 ছকের ছিল কত? 12। আমরা এখানে 12 করে উপরে উঠেছি। তারপর পরবর্তী শ্রেণীতে ছিল কত? 4। এরপরের শ্রেণীতে ছিল 3। আমরা এই ঘরগুলি আয়তলেখাগুলি অঙ্কন করলাম ঘরগুলি। এখন আমাদের চাওয়া হয়েছে সর্বোচ্চ সংখ্যক সহপাঠীর উচ্চতাটা কত। এখন আমাদের এটা প্রচুরক নির্ণয় করতে হয়। আমরা সর্বোচ্চ যে আয়তলেখা তার উপরের যে শীর্ষ বিন্দু দুইটি কৌণিক বিন্দু, এই দুইটি কৌণিক বিন্দু থেকে তার বামের আয়তলেখের কৌণিক বিন্দু এবং ডান পাশে আয়তলেখের কৌণিক বিন্দু বরাবর আমরা সরলরেখা অঙ্কন করব। এখানে দেখো এই যে একটা সরলরেখা টানলাম, এই কোণা থেকে এই কোণা পর্যন্ত আরেকটি সরলরেখা অঙ্কন করলাম। তারা যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দু থেকে এক অক্ষের উপর সোজা লম্ব টানলাম। এখন দেখা যাচ্ছে এই লম্ব এক অক্ষকে কত বিন্দুতে ছেদ করছে? আমরা 150 থেকে কত দূরে? 1 ঘর 2 ঘর, তাহলে 52, 152। তাহলে সর্বোচ্চ সংখ্যক সহপাঠীর উচ্চতা হচ্ছে 152 সেন্টিমিটার। শিক্ষার্থীবৃন্দ, এই কথাগুলি আমি পরের পৃষ্ঠে লিখেছি, তোমরা দেখে নিবে। এখানে কীভাবে লিখতে হয় সেই কথাগুলি লিখে নিলাম। তার পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। সংক্ষিপ্ত প্রশ্ন ক, 1 নম্বরে বলা হয়েছে -p + 6 এর বর্গ কত? আমরা তো বর্গ জানি, আমরা করে নিই বর্গ। এখানে -p + 6 এর বর্গ সমান কি? বর্গ মানে হোল স্কয়ার। এখন আমরা যদি এইটুকুকে এ ধরি, দেখো আমরা ধরে নিলাম এইটুকু পুরাটাই এ, আর এটারে ধরলাম আমরা বি। তাহলে a + b হোল স্কয়ার হয়ে গেল, a + b হোল স্কয়ার। অথবা 6টা প্রথমে নিয়ে -p লিখতে পারি, তাহলে 6 - p অর্থাৎ a - b হোল স্কয়ার সূত্র ব্যবহার করলেও চলবে। আমি এইভাবে ব্যবহার করলাম a² + 2ab + b স্কয়ার। এখন আমরা যদি ভেঙে দিই, -p হোল স্কয়ার কি? p স্কয়ার, আর প্লাসে মাইনাসে মাইনাস 6p + 36। এ হচ্ছে সংখ্যাটির বর্গ। চলো আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করি। 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে p + q = 7, p - q = 3 হলে 2 × p² + q² এর মান কত? তোমরা জানো 2 × a² + b² সমান কি? প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের যোগফল, অর্থাৎ a + b হোল স্কয়ার + a - b হোল স্কয়ার। কিন্তু এখানে কি কি অক্ষর দেওয়া আছে? pq। তাহলে আমাদের লিখতে হবে 2 × p² + q² সমান আমরা লিখব p + q হোল স্কয়ার + p - q হোল স্কয়ার। লক্ষ্য করো এখানে দেওয়া আছে, লিখলাম 2 × p² + q² সমান আমরা দুইটা সূত্রের যোগফল আকারে লিখে মান বসিয়ে সরল করলাম। আমরা কত পেলাম? 58। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা 3 নং প্রশ্নের সমাধান করি। 3 নম্বরে চাওয়া হয়েছে লসাগু কত? 3a² bc, 5ab² d
এবং 1 কিউব সি ডি স্কোয়ার এর লসাগু কত। আমরা লসাগু বের করে নিই। প্রথম রাশি দ্বিতীয় রাশি বলে লিখে নিই। এখানে দেখো আমার প্রথম রাশি দ্বিতীয় রাশি লিখলাম। এখানে যদি সংখ্যা থাকে, বামে সংখ্যা থাকে, তাহলে এই সংখ্যাগুলি লসাগু আগে বের করতে হয় পৃথকভাবে। তাহলে এখানে সংখ্যা প্রথম রাশিতে আছে কত 3, দ্বিতীয় রাশিতে আছে 5, তাহলে এই 3 এবং 5 এর লসাগু কত 15। আমরা লিখে নিলাম 15। এরপরে আমাদের দেখো এ স্কোয়ার প্রথম রাশিতে, দ্বিতীয় রাশিতে এ, তৃতীয় রাশিতে আছে 1 কিউব। তাহলে সর্বোচ্চ কত 1 কিউব, আমরা লিখবো 1 কিউব। পরে বি আছে এখানে বি, এখানে বি স্কোয়ার, তাহলে সর্বোচ্চ হলো বি স্কোয়ার। আর সি দুই জায়গাতে সি আছে, সি লিখলাম। আর কি ডি এবং ডি স্কোয়ার, এই দুইটার মধ্যে কোনটা আসবে, সবচেয়ে বেশি পাওয়ার যেটা থাকবে সেটা আসবে, তাহলে ডি স্কোয়ার। তাহলে আমাদের লসাগু আসলো 15 1 কিউব বি স্কোয়ার সি ডি স্কোয়ার। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা 4 নং প্রশ্নের সমাধান করি। 4 নম্বর প্রশ্নে লক্ষ্য করো দেওয়া আছে এক্স কিউব মাইনাস 25x এবং এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 এর গসাগু কত। আমরা গসাগু বের করতে জানি, রাশিগুলিকে প্রথমে উৎপাদক করতে হবে এবং উৎপাদক করার পরে যতগুলি রাশি থাকবে সবগুলির মধ্যে যে কমন অংশটা থাকবে সেটা হচ্ছে গসাগু। চলো আমরা রাশিগুলো উৎপাদক করে নিই। প্রথম রাশি আমরা লিখে নিলাম। এখানে কীভাবে উৎপাদক করা যায়, এখানে দেখো লক্ষ্য করো এক্স কমন নেওয়া যায়। এক্স কমন নেওয়ার পর থাকবে কি এক্স স্কোয়ার মাইনাস 25, এটাকে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলতে পারি আমরা। দেখো আমরা এখান থেকে কমন নিলাম, কমন নেওয়ার পর রয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস 25, এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেললাম। তারপরে দাঁড়ালো কি এই যে এটা দাঁড়ালো, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার আসো আমরা দ্বিতীয় রাশি উৎপাদক, এই যে দ্বিতীয় রাশিটা আমরা লিখে নিলাম। এটাকে আমরা মিডল ফ্যাক্টর করতে পারি। কত 3 × 5 = 15, অর্থাৎ 5 থেকে আমরা 3 বিয়োগ করলে 2 পাওয়া যায়। আমরা ভেঙে নিলাম 5x মাইনাস 3x। এখন আমরা এই দুইটার থেকে যদি x কমন নিই তাহলে কি দাঁড়াবে x প্লাস 5, আর এইটুকুর থেকে আমরা মাইনাস 3 কমন নিলে পাওয়া যায় x প্লাস 5। x প্লাস 5 এই যে দুইটার থেকে একটা কমন নিলাম, আর কত থাকে x মাইনাস 3। এ হচ্ছে আমাদের রাশি দুটির উৎপাদক। এবার তাহলে লসাগুটা কত হবে, গসাগু দুইটি রাশির মধ্যে কমন কোন রাশিটা আছে, এখানে x এটার মাঝে নাই, এখানে x প্লাস 5, এখানে x প্লাস 5, তাহলে রাশি দুটির মধ্যে কমন রাশি হচ্ছে x প্লাস 5। তাহলে নির্ণয় গসাগু হবে x প্লাস 5। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা 5 নম্বর প্রশ্নের সমাধান করি। 5 নম্বরে এই যে রাশিটা দেওয়া আছে এর সরল মান কত। চলো আমরা রাশিটা লিখে সরল করি। এখানে আমরা ধরে নিই প্রথম অংশ এ মাইনাস 3 কে ধরলাম x আর এ প্লাস 3 কে ধরলাম y। তাহলে প্রদত্ত রাশিমালা দাঁড়াবে কি এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এটা একটা সূত্র, এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা এখানে সূত্র প্রয়োগ করলাম, তারপরে এক্স এবং ওয়াইয়ের মান বসিয়ে সরল করলাম, দাঁড়ালো কত 36। তাহলে নির্ণয় মান হচ্ছে 36। শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো 6 নং প্রশ্নে দেওয়া আছে 49x স্কোয়ার প্লাস 4y স্কোয়ারের সাথে কত যোগ করে যোগফল পূর্ণবর্গ হবে। চলো আমরা দেখি কত যোগ করতে হয়। প্রথমে আমরা রাশিটি লিখে আমরা 49x স্কোয়ারকে 7x হোল স্কোয়ার আর 4y স্কোয়ারকে আমরা 2y হোল স্কোয়ার লিখতে পারি। এখন আমাদেরকে রাশিটিকে পূর্ণবর্গ করতে হবে। তাহলে আমরা প্রথমে a মাইনাস বি হোল স্কোয়ার লিখে নিই। a মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab আবার লিখে নিলাম। এখন এইটুকুকে গুণ করলে দাঁড়ায় কত 28xy। এখন এইটুকু তো পূর্ণবর্গ রাশি, কিন্তু কত যোগ করলে হবে, তাহলে যোগ করতে হবে এই রাশিটার সাথে 28xy যোগ করতে হবে। অথবা আমরা এইভাবে করতে পারি, দেখো আমরা যদি এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার দিই তাহলে দাঁড়ায় কি মাইনাস 2ab কত হয় 28xy। আমরা যদি এখন
-28xy যোগ করি তাহলেও রাশিটা পূর্ণবর্গ হবে। তাহলে আমাদের কত যোগ করতে হয়? 28xy অথবা -28xy যোগ করলেই রাশিটি পূর্ণবর্গ হবে। লিখে নিলাম। এবার চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 7 নম্বর প্রশ্নে এত এর একটি উৎপাদক x - 2y + 3z হলে অপরটি কত? এটার নিয়ম হলো, একটি রাশির একটি উৎপাদক যদি দেওয়া থাকে তাহলে অপর উৎপাদকটি অবশ্যই এই রাশির দ্বারা প্রদত্ত রাশিকে ভাগ করতে, উৎপাদকটি দ্বারা যদি প্রদত্ত রাশিকে ভাগ করি তাহলেই অপর উৎপাদক বের হয়ে আসে। তার চেয়ে সহজ হলো এই রাশিটাকে আমরা উৎপাদক করে নিই। দেখো, আমরা উৎপাদক করে নিই। আমরা এটাকে উৎপাদক করলাম। কিভাবে করলাম? x² - 4xy + 4y² এইটার সাথে নিয়ে আসলাম, 9 - 9z² পরে লিখলাম। এখন এইটুকু দেখো একটা সূত্র হয়, এই যে এইটুকু x² - 2ab + b² অর্থাৎ a² - 2ab + b² সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে দ্বারা কি a - b² আর 9xz² আমরা লিখতে পারি 3z²। এখন আবার সূত্র হয়েছে a² - b²। a² - b² সূত্র কি? a + b * a - b। আমরা লিখে নিলাম। এখানে দেখো কোন উৎপাদকটা দেওয়া আছে? উৎপাদক দেওয়া আছে একটি উৎপাদক এত, এই যে উৎপাদকটা দেওয়া আছে, তাহলে অপর উৎপাদকটা কোনটা হবে? এইটা হবে অপর উৎপাদক। তাহলে অপর উৎপাদকটা হবে এইটা। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা 8 নং প্রশ্নের সমাধান করি। দেখো এখানে 8 নং প্রশ্নে দেওয়া আছে 1 নম্বরে 2x + 3y × 2x - 3y = 4x² - 9y²। এখানে আমরা যদি এই রাশিটিকে a + b * a - b সমান কি a² - b² সূত্র প্রয়োগ করি তাহলে দ্বারা কি 2x² তার মানে 4x² হবে, ঠিকই আছে। আর -3y² কি 9y², এটা ঠিক আছে, তো এটা সঠিক আছে। আবার আমরা জানি a² + b² সমান কি a + b² + a - b²/2। হ্যাঁ, এটাও ঠিক আছে। a + b² + 4ab সমান a - b², এটা মিথ্যা, এটা ঠিক নেই। কাজে আমাদের 1 এবং 2 দুইটি সঠিক আছে। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা 9 নং প্রশ্নের সমাধান করি। 9 নং প্রশ্নে দেওয়া আছে x - y² = 29 হলে x + y² এর মান কত? এই অঙ্কটিতে সমস্যা আছে, কারণ এখানে x এর কোনো মান দেওয়া নাই, সুতরাং মান বের করা সম্ভব না। দেখো, একটু লক্ষ্য করো। আমরা লিখে নিলাম x - y² = 29 হলে x + y² কত? আমরা x + y² সমান লিখতে পারি x - y² + 4xy। এখন দেখো, x - y এর মান আমাদের দেওয়া আছে, বসাই নিলাম, হোল স্কয়ার সমান দেওয়া আছে, কিন্তু এই xy এর মান দেওয়া নাই বলে আমরা আর আগাইতে পারলাম না। এই পর্যন্তই আমাদের শেষ করতে হবে, যেহেতু xy এর মান দেওয়া নাই। এবার চলো আমরা 10 নং প্রশ্নের সমাধান করি। 10 নং প্রশ্নে কি? উৎপাদকে বিশ্লেষণ করো। লক্ষ্য করো, এখানে লক্ষ্য করো উৎপাদক আমরা করিনি, আমরা মিডল ফ্যাক্টর জানি। কত এখানে হবে? কত? 3 দুগুণে 6 কে 6, 6 থেকে 1 বাদ দিলে দ্বারা কি 5। কাজে আমাদের x² + 6x - x - 6। আমরা এটা উৎপাদক তোমরা অবশ্যই করো, x কমন নিয়ে যাও, এখান থেকে -1 কমন নাও, x + 6 × x - 1। তাহলে এটাই হচ্ছে আমাদের উৎপাদক। চলো আমরা এবার 11 নং প্রশ্নের সমাধান করি। 11 নং প্রশ্নে দেওয়া আছে 5 × x - 3 = 10 সমীকরণের মূল কত? মূল মানে কি? সমীকরণ মূল হচ্ছে চলকের ওই সকল মান যা এই সমীকরণকে সিদ্ধ করে, অর্থাৎ সমীকরণটিকে সমাধান করে চলকের যে মান পাওয়া যায় সেটা হচ্ছে ওই সমীকরণের মূল। তাহলে চলো আমরা 11 নং প্রশ্নের সমাধানটা আমরা করে নিই। আমরা লিখে নিলাম সমাধান। 5 দ্বারা প্রথমে ভাগ করলাম, কত দাঁড়ালো? 2। 3টাকে এই পাশে নিয়ে আসলাম, x = 5। তাহলে এই সমীকরণের মূল হচ্ছে x = 5। চলো আমরা এবার 12 নং প্রশ্নের সমাধান করি। 12 নং প্রশ্নে কোন বিধি অনুযায়ী 2x + 3 = 7x - 5 কে 7x - 5 = 2x + 3 লেখা যায়? তাহলে দেখো, সম্পূর্ণ পক্ষান্তর করা হয়েছে, অর্থাৎ বাম পক্ষটাকে ডান পক্ষে নিয়ে গেলাম, ডান পক্ষটাকে বাম পক্ষে নিয়ে গেলাম। তার মানে এটা কোন নিয়ম? সেটা হলো পক্ষান্তর নিয়ম। তাহলে আমরা লিখে নিতে পারি এই
এতকে এত লেখা যায়, অর্থাৎ এই সমীকরণটাকে এইভাবে লেখা যায়, অর্থাৎ ডান পক্ষকে বামে, বাম পক্ষকে ডান পাশে যদি আমরা নেই, তাহলে সেই নীতিটাকে বলা হয় পক্ষান্তর নীতি। এবার চলো 13 নং প্রশ্নে। 13 নং প্রশ্নে দেওয়া আছে -1 3 বিন্দুটি কোন চতুর্ভাগে? আমরা যদি অক্ষ যদি অঙ্কন করি, এক্স অক্ষ ওয়াই অক্ষ, তাহলে 4টি চতুর্ভাগে ভাগ হয়। এই দ্বিতীয় চতুর্ভাগে এই বিন্দুটা আছে, যেহেতু এক্সের মান মাইনাস কি ওয়াই অক্ষ থেকে বাম দিকে আসবে, বাম দিকে যদি আসে তাহলে এক্সের মান মাইনাস, আর ওয়াই এর মান কি প্লাস, প্লাস মানে এক্স অক্ষ থেকে উপরের দিকে উঠবে, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। চলো এবার আমরা 14 নং প্রশ্নের সমাধান করি। 14 নং প্রশ্নে দেওয়া আছে কোনো বিন্দুর ভুজের মান 0 হলে কোন অক্ষ? তা আমরা লেখা অঙ্কনের সময় দেখেছি যে এক্স এর মান 0 হয় কোথায়, কোন অক্ষের উপর? ওয়াই অক্ষের উপর। কাজে কোনো বিন্দুর ভুজের মান যদি 0 হলে বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত। এবার চলো আমরা 15 নং প্রশ্নের সমাধান করি। 15 নঙ্গে দেখো, কোন সংখ্যা থেকে -6 বিয়োগ করলে বিয়োগফল -12 হবে? কোন সংখ্যা? আমরা ধরে নিই সংখ্যাটি এক্স, তাহলে সংখ্যাটি থেকে -6 বিয়োগ করতে হবে, -6 ইকুয়াল টু কত? -12। তাহলে আমরা যদি এখন সমাধান করি, x + 6 ইকুয়াল টু -12, 6টাকে ডান পাশে নিয়ে আসলে কত হয়? -12 - 6 কত? -18। তাহলে নির্ণয়ের সংখ্যাটি হবে -18। চলো এবার 16 নং প্রশ্নের সমাধান করি। এখানে লক্ষ্য করো, 16 নং প্রশ্নে দেওয়া আছে কোন সংখ্যার 1/4 তার 1/3 থেকে সংখ্যাটির 12/1 কম। সংখ্যাটি এক্স হলে সমীকরণটি কি হবে? দেওয়া আছে সংখ্যাটি এক্স, তাহলে 1/4 কত, 1/3 কত, 12/1 কত, তা আমরা বের করে নিই পৃথক পৃথকভাবে। সংখ্যাটি এক্স, সংখ্যাটির 1/3 হচ্ছে কত? 1/4 কি 4/1 এক্স, সংখ্যাটি 1/3 হচ্ছে 3/1। সংখ্যাটির 12/1 কত? 12/1 1/12 এক্স। এখন প্রশ্নে বলা হয়েছে যে এই যে 1/4 1/3 থেকে সংখ্যাটির এত অংশ কম, তার মানে 1/3 থেকে যদি 1/4 বিয়োগ করি, তাহলে 1/4 1/3 থেকে কত কম সেটা বের হবে। যে আমরা 1/3 থেকে 1/4 বিয়োগ করলাম, কত কম সেটা দেওয়া আছে কত? সংখ্যাটির 12/1, অর্থাৎ 1/12 এক্স। এইটি হচ্ছে সমীকরণ। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের অ্যাসাইনমেন্টের প্রশ্ন। সবগুলো উত্তর দিতে চেষ্টা করেছি, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে বা বুঝেছ, ভবিষ্যতের জন্য এগুলি করে ভালোভাবে আয়ত্তে আনবে। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।